আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার কিছু, কিছু অভিজ্ঞতা শেয়ার করতে বলেন। বিশেষ করে বড় খেলোয়াড়দের সঙ্গে অ্যা থাকার বা তাদের সান্নিধ্যে আসার, সেটা যতক্ষণের জন্যই হোক না কেন। তো আমি এরকমভাবে আমার মাথার মধ্যে বা স্মৃতির মণিকোঠায় আমি অনেক কিছু না ছোট, ছোট জিনিস মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল যে যেহেতু আমার অ্যা পারিবারিক অবস্থা বা মানে অর্থনৈতিক অবস্থা সেরকম ভালো ছিল না। তাই আমাকে এরকম বিভিন্ন জায়গা থেকে ওই বাগানে যেমন বিভিন্ন গাছ থাকে, বিভিন্ন গাছ থেকে একটু, একটু করে ফুল তুলে এনে একটা ওই পাঁচমিশালি ফুলের মালা তৈরি করা। যেটা কিন্তু বেশ রঙিন হবে। এবার ডিপেন্ডিং আমার কি, কি ফুল উঠে গেল আর কি, কি ফুল নেই, যেগুলো নেই সেগুলো খুঁজতে বেরোতাম আরকি। তো এই কথাগুলো বলার পেছনে কারণটা হচ্ছে যে আমি সচিনের সঙ্গে আমার যে ২-৩ টে ইন্টারেকশন হয়েছিল, যে দু ২-৩ টে ক্ষেত্রে আমি ছিলাম, তাদের মধ্যে সবথেকে লম্বা সময়টা এবং একসঙ্গে মানে 1:1 উইথআউট এনি ডিস্ট্রাকশন এটা হয়েছিল হিরো কাপের সেমিফাইনাল জেতার পরের দিন। তো হিরো কাপের সেমিফাইনাল জেতায় সচিন সেই দারুণ বিধ্বংসী বল করলো। করে লাস্ট ওভারটায় বিধ্বংসী বল ইন দ্য সেন্স যে ক্রুশিয়াল ওভারটা বল করলো আরকি, যে বলটা করার জন্য ভারত জিতলো। ব্রায়ান ম্যাকমিলান রান করতে পারল না। তো তারপরে আমি ওই যে এই নিয়ে আমি গল্প একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সচিনের সঙ্গে দেখা করা তার হোটেলে, তার রুমে বসে, তার খাটে বসে। তাজ বেঙ্গলের রুমে তার খাটে বসে তার সঙ্গে গপ্প হয়েছিল এবং সেই গপ্পতে আমার সঙ্গে হাজির ছিল আমার ছাত্র। তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা গিফট হিসেবে। যদিও সেই ছাত্র এখন আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আম তো সেটা হয় সময়ের সাথে, সাথে এরকম মানুষ বদলে যায়। এবারে কাজের কথায় বলি। উম আ তা আমার কতগুলো প্রশ্ন ছিল, তখন তো অলরেডি সচিন, সচিন হয়ে গেছে। তা আমার প্রশ্ন ছিল, ১ম প্রশ্ন ছিল যে মুম্বাইয়ে এত নামি দামি ক্রিকেটার, এত নামি দামি কোচ, এত, এত কিছু থাকা সত্ত্বেও সচিন রমাকান্ত আচরেকার নামক যে কোচের কাছে গিয়েছিলেন, সেই রমাকান্ত আচরেকারের কাছে কেন গিয়েছিলেন? ওয়াই রমাকান্ত আচরেকার? ওয়াই নট এনি আদার কোচ? এবং সচিন যেখানে থাকতো সেখান থেকে কিন্তু রমাকান্ত আচরেকারের যে অ্যাম অ্যা যে ইয়ে কি বলে আপনার একাডেমি যেখানে বা কোচিং ক্যাম্প যেখানটা, সেটা অনেকটা দূরে এবং সচিনের বাড়ির কাছাকাছি যে স্কুলটায় পড়তো, ওই কোচিংটা করে এসে স্কুলে আসা, স্কুল থেকে আবার কোচিংয়ে যাওয়া, এগুলো অনেক দুঃসাধ্যকর হয়ে গেছিল। মানে আপনারা জানেন কিনা জানি না, সচিন ওই সময়টায় যখন ও ক্রিকেটার হিসেবে তৈরি হচ্ছে স্কুল জীবনে, ওকে এই ক্রিকেটের জন্য ও স্কুল পাল্টে ফেলে এবং সেই স্কুলটা পাল্টে ও আম এমন একটা স্কুলে যায়, যে স্কুলটা ওর সেই কোচিং ক্যাম্পের কাছাকাছি এবং দ্যাট ওয়াজ রেকমেন্ডেড টু হিম বাই রমাকান্ত আচরেকার হিমসেলফ। এখন আমি এই প্রশ্নটা যখন সচিনকে করি, সচিনের উত্তর ছিল এটা যে সচিনের হয়তো এটা অন্য জায়গায়ও বলেছ যে সচিনের, আপনারা জানেন সচিনরা ৩ ভাই। বড় ভাই সম্ভবত এয়ারলাইন্সে কাজ করতো আমার যতদূর মনে পড়ে। আর ওর যে ইমিডিয়েট দাদা অজিত, যে তার জীবনে অনেকটা সময় সচিনকে দিয়েছে, অনেক স্যাক্রিফাইস করেছে ছেলেটি। তো সচিনের দাদাও কিন্তু ক্রিকেটটা খেলতো এবং স্কুল ক্রিকেট, আর মুম্বাইয়ের স্কুল ক্রিকেটটা খুব নামি, মানে এমনি এমনি স্কুল ক্রিকেট না, ওটা একটা বেশ একটা লেভেল খেলা হিসেবে দেখা হয় ওখানে। তো স্কুল ক্রিকেটের পরে সেখান থেকে ইউনিভার্সিটি টিমে চান্স পাওয়া, আর মুম্বাইয়ে তখন ক্রিকেটের একদম রমরমা চলছে, সুতরাং মানে মুম্বাইয়ের ভেতরেই অনেক কম্পিটিশন। তো যাই হোক, তো সেই অর্জুন তেন্ডুলকার কিন্তু ওকে নিয়ে গিয়েছিল এই রমাকান্ত আচরেকারের কাছে এবং আমাকে যখন আমি বললাম প্রশ্ন উত্তরে একটাই খুব সোজা ছট করে উত্তর দিল। বলল, ওই সময় কিন্তু আমার এটা বোঝার বয়স নয় যে কোন কোচিং সেন্টার আমার জন্য ভালো মন্দ। ওই সময় আমার বাবা মাও এটা জানেন না যে কোচিং সেন্টার কোনটা আমার জন্য ঠিক প্রযোজ্য ভালো মন্দ। কিন্তু দেখুন আজকে ওই ডিসিশনটা আমার দাদা নিয়েছিল বলে কত ভালো হয়েছিল। ওর দাদা কি ভিত্তিতে ডিসিশন নিয়েছিল সেটা হচ্ছে যে রমাকান্ত আচরেকারের সুনাম আছে এই নিয়ে যে ও প্রচুর ম্যাচ খেলায়। বোঝা গেল? এটা আমি বলছি সেই সময় যেখানে ক্রিকেটের পেছনে ইনভেস্ট করার টাইম
বা আগ্রহ বা উদ্গ্রীবতা অতটা নেই, কারণ তখন ক্রিকেটে তো বিরাট কিছু পয়সাও নেই। হ্যাঁ, ক্রিকেটটা যে ক্যারিয়ার হতে পারে সেটা তো সচিন তেন্ডুলকারের এরার পরে এলো। সচিন তেন্ডুলকারের এরার যে ওর যে সময়টা 1989-এর আগে তো ক্রিকেট নিয়ে শুধু ওয়ার্ল্ড কাপ জিতেছে অত অবধি, কিন্তু ক্রিকেটটা ফুল টাইম ক্রিকেটার হওয়া যায়, সেখান থেকে পেশা করা যায়, এই যে পুরো রেভলিউশনটা ভারতীয় মানচিত্রে এলো বা ভারতীয় সমাজে এলো, যেটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যায় সচিন তেন্ডুলকারের। তো সেই সময় দেখুন ওরা এরা ভেবেছে বা এরম হয়েছে যে এমন কোচের কাছে যাও যে প্রচুর ম্যাচ খেলাবে। এবং যখন আমি বললাম ওয়াই ইজ দিস সো ইম্পর্টেন্ট টু ইউ, কেন প্রচুর ম্যাচ খেলা, মানে সচিন কি করতো, দিনে 2টো করে ম্যাচ খেলতো, দিনে 2টো ম্যাচ। আপনার ছেলেরা বা আপনার মেয়েরা কি সপ্তাহে 2টো ম্যাচ খেলে, 4 দিন অন্তর 2টো ম্যাচ খেলে? জানি না, কিন্তু সচিন দিনে 2টো ম্যাচ খেলতো। এবং সেই 2টো ম্যাচ কীরকম, মানে এইখানে একটা ম্যাচ হচ্ছে, আবার সেখান থেকে স্কুটারের পেছনে বসে অন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মাঠে গিয়েও সেকেন্ড ম্যাচটা খেলছে এবং 4 নম্বরে গিয়ে ব্যাট করছে। তো এইটা ছিল একটা পয়েন্ট যেটা আমার মনে আছে, শেয়ার করলাম, যে দিস ইজ ওয়াই আই সে যে ম্যাচটা খেলা খুব ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে আমি পরের প্রশ্নটা এটা করলাম যে আচ্ছা, টকিং অ্যাবাউট রমাকান্ত আচরেকর, ওয়াই ডু ইউ থিঙ্ক যে ইট ওয়াজ সো ইম্পর্টেন্ট টু প্লে ম্যাচ? তখন ও একটা ভালো কথা বললো, খুব সুন্দর কথা বললো। কথাটা হচ্ছে যে নেটের মধ্যে তুমি শর্ট পারফেকশন শিখতে পারো, নেটের মধ্যে তুমি শর্ট পারফেকশন শেখার চেষ্টা করতে পারো। অ্যাজ এ ব্যাটার কথা বলছি, বোলার তো অন্য ব্যাপার, ব্যাটারদের কথা বলছি, যে কতটা কারেক্টলি শটটা মারলে। কিন্তু সেই কারেক্টনেস যেটা তৈরি করলে সেটার অ্যাপ্লাই করার পর তারপরে ওই যে দিনের পর দিন তুমি ডিসিশন মেকিং জায়গাটা আসতে পারছো না, শটটা মারাটার ডিসিশন তুমি বুঝে গেছো যে এই বলটা এই এলো, এবার মার, এবার মার, আর একটু ওয়েট করে মার, এত অব্দি ঠিক আছে। তবে তোমার টেকনিকটা ঠিক হলো, একটা স্কিলও ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, যে শটের নির্বাচন, ডিসিশন মেকিং ফর এ শট। কিন্তু ম্যাচে গিয়ে কোন শটটা কতটা পাওয়ারে মেরেছ, সেই শটটায় সেই বলটা কোথায় যেতে পারে, এবং তার কাছাকাছি যে ফিল্ডারটা আছে তার কতক্ষণ সময় লাগতে পারে ওই বলটার কাছে আসতে, এবং সেইখান থেকে বলটা ধরে সে উইকেট কিপারের কাছে ছুঁড়বে বা নন স্ট্রাইকারের দিকে ছুঁড়বে, এই ছোঁড়া বলটা কতক্ষণ লাগতে পারে উইকেটে আসতে, এর মধ্যে কটা রান হতে পারে, একটা রান না 2টো রান হতে পারে, আলটিমেটলি এটাই বলার চেষ্টা করছি আমি। এবং দেখুন, এটা আমার মাথা থেকে এলো বলে আমরা শেয়ার করলাম, যে এই এইটাই সচিনের বক্তব্য, যে ইউ ডোন্ট নো যে তুমি যেটা শিখেছো সেটা অ্যাপ্লাই করে তোমার প্রধান আউটকামটা কী দরকার। দেখুন, অস্ট্রেলিয়াতে যখন ক্রিকেট শিখি আমরা বা শেখাই, তো তখন ওই কোচিং ইয়েতে এটাই বলা হয় যে স্কোরিং রানস, এবং স্কোরিং রানসটা হচ্ছে দ্য মেন পার্ট অফ ব্যাটিং। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটাই লেখা থাকে। কতটা কারেক্ট টেকনিক আপনি স্কোর করলেন, প্রচুর কারেক্ট টেকনিক, এদিকে রান করতে পারছেন না, সেটা কি খুব কাজে দেবে? দেবে না। এরম এরম এক্সাম্পল অনেকবার দিয়েছি আমি। তো আপনারা না এই মাথা যাচ্ছে না, ওই পা যাচ্ছে না, এই হাত যাচ্ছে না, এগুলো করবেন না। প্রথম কথা হচ্ছে যে ওই মাঠে গিয়ে ওই ডিসিশন মেকিংটা করা, ওটা করার জন্য কিন্তু মাঠের অভিজ্ঞতা লাগে। সব ইলেকট্রিকের মিস্ত্রিরা তারা কিন্তু অভিজ্ঞতার জায়গা থেকে কর্মদক্ষতা রোজ করে 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 জিনিসটাই ভালো হয়েছে। যে যে কাজটাতেই ভালো হবে তাকে সেটা রোজ করতে হবে, বারংবার করতে হবে। এবার সেই কাজটা যেটা সে রোজ করছে, যেটা সে ভালো হচ্ছে, সেই ভালো হওয়াটার উপযোগিতা কি লাগছে, বোঝাতে পারলাম? তো মানে ওইটা মাথায় বসে গেছে যে মাঠে থাকলে তুমি তোমার স্কিল অ্যান্ড টেকনিক যেটা তুমি ডেভেলপ করছো সেটা অ্যাপ্লাই করে তুমি তোমার যে অ্যাকচুয়াল গোল, যে মুখ্য উদ্দেশ্য, অ্যাজ এ ব্যাটার তোমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রান করা, অ্যাজ এ বোলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে উইকেট পাওয়া। তো সেই মুখ্য উদ্দেশ্যটা তুমি হাসিল করতে পারছো কিনা, এবং সেটা যত ম্যাচ খেলবে তত বুঝতে পারবে যে না, এই যে আমি পুশটা করলাম এটা একটু বেশি জোরে পুশ হয়েছে, এটা একের বেশি 2 হবে না এটা।
তাহলে ওই দোনো মনা মাথায় গিয়ে ইয়ে করা এগুলো হবে না। আচ্ছা, থার্ড প্রশ্ন যেটা, মানে থার্ড পয়েন্ট যেটা ছিল আমার, সেটা হচ্ছে ওর গ্রিপ নিয়ে। অনেকেই দেখবেন এটা প্রশ্ন করে বা এই নিয়ে আলোচনা করে, সচিনের গ্রিপ, সচিনের গ্রিপ। সচিনের গ্রিপটাকে কপি করতে যাবেন না। সচিন কারুর গ্রিপ কপি করেনি। সচিন যখন ব্যাটের গ্রিপ নিয়ে মানে যখন এই সিদ্ধান্ত চলছে যে কি গ্রিপ হবে, কি গ্রিপ রাখবে, তখন সচিন তেন্ডুলকার নিজেও সচিন তেন্ডুলকার হয়নি। আর তখন তার সামনে যারা যারা উদাহরণ ছিল, যেমন ধরুন সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ ইত্যাদিরা, ওই ক্রিকেটাররা, বা পরবর্তীকালে দিলীপ ভেঙ্কসার, একদম দিলীপ ভেঙ্কসার তো একদম মুম্বাইয়ের লোক। সো তাদেরকেও কিন্তু তাদের সঙ্গে সচিনের স্টান্স মেলে না। এবং তখন, মানে সরি, মাফ করবেন, গ্রিপটা, তো তখন দেখা যায়, আপনারা খেয়াল করে দেখবেন যে সচিনের গ্রিপটা অনেকটা বটম থেকে আসতো। এবারে কি হয়েছিল যে ওইখানে একটু মাইনিউট টিউনিং করা হয়েছিল, বাট ওকে র্যাডিক্যাল চেঞ্জ করা হয়নি। আজকের জগতে যদি সচিন তেন্ডুলকারের মতো গ্রিপ নিয়ে কেউ আসতো, তাহলে কিন্তু কোচিং সেন্টারে সবার আগে চেঞ্জ করে দিতে, অনেক নিচে ধরছিস বল। আমাদের কোচিংয়ের পদ্ধতিগুলোকে পাল্টাতে হবে। আমাদের কোচিংয়ের পদ্ধতি হচ্ছে সব, মানে সব যাত্রারই একই ফল, না, সব যাত্রার পৃথক ফল। সব ছাত্র একরকম হয় না। তাহলে ওই জন্য আবার আমি ঘুরে ফিরে বলি, হাউ টু ডু আর হোয়াট টু ডু তফাৎ। আমরা বারবার ফোকাস দিচ্ছি হচ্ছে হাউ টু ডু, হাউ টু ডু, হাউ টু ডু। এই হাউ টু ডু আ থিং, হাউ টু প্লে আ শট, হাউ টুর মধ্যে চলে গিয়ে কি হচ্ছে, আলটিমেট গোলটা আমরা অ্যাচিভ করতে পারছি না। আলটিমেট গোলটা হচ্ছে হোয়াট টু ডু, হোয়াট ইজ এক্সপেক্টেড টু ডু, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ টু বি ডান। হোয়াট টু ডুটা হচ্ছে ব্যাটের মাঝখানে বলটা লাগাতে হবে, সেন্টারিং হচ্ছে কিনা, ঠিক আছে। হোয়াট টু ডু হচ্ছে রান স্কোর হচ্ছে কিনা। দিজ আর গোল বেসড ট্রেনিং। গোল বেসড ট্রেনিংয়ে চলে যান। এবং যখন একটা ছেলে ব্যাট ধরছে, সেই ব্যাট ধরাটা তার প্রথম পার্টটাই হচ্ছে যে সে কমফোর্টেবল ধরতে পারছে কিনা। এবং তাকে আপনি বলে দিন যে ভাই, তোমাকে এই বলটা হাওয়ায় মারলে চলবে না, মাটিতে মারতে হবে এবং সেন্টার অফ দ্য ব্যাটে মারতে হবে। এইবারে সে তার নিজস্ব জায়গা থেকে সে যেরকম ন্যাচারালি ব্যাটটা ধরে যদি শটটা খেলতে পারে, আমরা আগেই হেল্প করতে চলে যাচ্ছি। আমাদের কোচিংয়ের একটা বিরাট সমস্যা হচ্ছে যে আমরা উই আর অলওয়েজ ট্রাইং টু ফিক্স দ্য রং থিংস। রং, যেটা ভুলটাকে ঠিক সংশোধনে চলে যাচ্ছে আমরা। ফার্স্ট মোডটাই আমাদের হচ্ছে, একটা ছেলেকে দেখবে যে কোনো বাবা মা, আমি যতবার কোনো বাচ্চাকে অবজার্ভ করি, তার বাবা মা ফার্স্টে এসে বলে, স্যার দেখুন তো কী কী ভুল আছে, স্যার দেখুন তো কী কী ঠিক করতে হবে, স্যার দেখুন তো ওর কী কী কোন ইমপ্রুভমেন্ট দরকার। কখনো আজ অবধি আমি শুনিনি কোনো বাবা মা আমাকে এসে বলেছে, স্যার দেখুন তো ওর কী কীগুলো খুব ভালো। এইটাই হচ্ছে তফাৎ। তার মানে আমি খারাপটাকে ইগনোর করতে বলছি না, কিন্তু ভালোটাকে আরও ভালো করার দিকে, ভালোটাকে আরও মানে প্রস্ফুটিত করে তোলা, আলোকপাত করা তার ওপর, সেটা করি আমরা, করছি না, তাই না? কত বেশিবার এই ভালো জিনিসটা করতে পারি, কত বেশিবার এই ভালো শটটা খেলতে পারি, সেটার দিকে আমরা চেষ্টা করি না কেন? যে তোর কাভার ড্রাইভটা কিন্তু এক ঘর, তুই একটা কাজ কর, তুই দাঁড়িয়ে থাকিস না, তুই স্টেপ আউট করে গিয়ে মার, স্টেপ আউট করে কাভার ড্রাইভ কর। আমি দেখেছিলাম রাহুল দ্রাবিড়কে করতে, স্টেপ আউট করে কাভার ড্রাইভ, ক্যা বাত! আর বুলেটের মতো বলটা গেল। আপনারা সবাই জানেন রাহুল দ্রাবিড়ের কাভার ড্রাইভ একদম চিত্তাকর্ষক ছিল। সো দিস ইজ ওয়্যার আই এম কামিং ফ্রম, যে স্বয়ং সচিন তেন্ডুলকার সেই ৮০-র দশকের ক্রিকেটার, কিন্তু আজ থেকে প্রায় ৪০ বছর আগে কথা বলছি এটা। তো ৮০-র দশকের ক্রিকেটার যে লোকটি, সে সেই সময় যখন মুম্বাইতে খেলা শিখছে, তার কোচ বিরাট কিছু একাডেমি করে আসা, মানে কি বলে বিসিসিআই, এই লেভেল, ওই লেভেল, এই সার্টিফিকেট, ওই সার্টিফিকেট না, বেসিকটা ঠিক রেখেছে। হ্যাঁ, সচিন এটা খুব এক্সাম্পল দিয়ে বলে, দেখবে অনেক জায়গায় বলেছে এটা, অনেক ভিডিওতে, যে একটা রান্না যদি স্বাদ না হয়, তখন ফোকাসটা করতে হয় কেন স্বাদটা হচ্ছে না, পুরো রান্নাটাই ফেলে দিয়ে নতুন করে করতে হয় না। তখন বলছি যে স্বাদটা এই জন্য হচ্ছে না, ওটা লবণটা কম আছে বলে, তখন একটু লবণ দিয়ে দিতে হয়। একটু লবণ দিলেই রান্নাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল, টেস্ট চলে এলো। সো দিস ইজ কল্ড মাইনর অ্যাডজাস্টমেন্টস। বেসিক কোডটাকে একই রাখা থাকা। একটা ছেলে যেরকমভাবে নর্মালি অ্যাপ্রোচ করছে খেলাটাকে, কেউ অ্যাটাকিং হয়, কেউ ডিফেন্সিভ হয়, কেউ শট খুব মারতে ভালোবাসে, এবং
সচিনের যদি আপনারা দেখেন মানে ক্রোনোলজিক্যালি অ্যাজ হি গ্রিউ অ্যাজ এ ব্যাটার, তার ক্যারিয়ারের প্রথমেই যখন সে শুরু করলো, মানে ধরুন পাকিস্তানের যখন প্রথম খেলা খেললো বা তার ওইরকম সময়টাই বলছি আমি, প্রথম 2-3-4 বছর, তখন দেখবেন যে ও পারফেকশনে মন দিচ্ছে, অফের বলটা অফে খেলছে, লেগের বলটা লেগে খেলছে। এই করতে করতে সমসাময়িকভাবে প্র্যাকটিসও করে চলেছে। এই করতে করতে যখন ওর নিজের কাছে এই লেভেলটা সম্পর্কে, কারণ প্রথম ম্যাচটা খেলার পরেই ভেবেছিল আই ডোন্ট বিলং টু দিস লেভেল, টেস্ট ক্রিকেট আমার জন্য না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তেন্ডুলকর যখন ওই কনফিডেন্সটা এসে গেল যে না, আই বিলং টু দিস লেভেল, 119 রান হয়ে গেছে তখন একটা ইনিংসে ইংল্যান্ডে, হ্যাঁ, অস্ট্রেলিয়া সেঞ্চুরি হয়ে গেছে, ইংল্যান্ডে সেঞ্চুরি হয়ে গেছে, তখন ওর মনে হচ্ছে না আই বিলং টু দিস লেভেল। এবং এই কনফিডেন্সটা যখনই চলে এলো তখন ও শুরু করলো ওকে ফাইন, আমি তাহলে আমি কি পারি কি পারি না, যেটা পারি সেটাকে আমি কিভাবে ভ্যারাইটি আনতে পারি। ধরুন একটা বল, একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা বল আছে অফ স্টাম্পের একটু বাইরে, সেই বলটা সচিন কাভার ড্রাইভ করছে এবং ও কাভার ড্রাইভটা ভালো করে, তো ভালো কাভার ড্রাইভ করছে, ওই ভালো কাভার ড্রাইভটা ও যে বডি মোডটাকে নিয়ে গিয়ে করছে, যেভাবে যে অ্যাঙ্গেলে বডিটাকে নিয়ে গিয়ে করছে, সেই পুরো জিনিসটা একটা লিনিয়ার, তো একটা লাইন, তো এই পা, পেছনের পা, তারপর সামনের পা, মাথা, ব্যাট, রাইট, ফর এক্সাম্পল। তো এই যেটা লাইন আঁকা আছে, যে লাইনটা দিয়ে সোজা চলে যাচ্ছে বল কভার ড্রাইভের লাইনে, এই রেডারটাকে যদি ও ঘুরিয়ে দেয়, উইকেটের দিকে করে দেয়, তাহলে বলটা মিড অন দিয়ে যায়। এবং সচিন সেটাই করতো কিন্তু। সচিন কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে আজহারউদ্দিনের মতো ফ্লিক ফ্লাক করতো না, ও ওর নিজের খেলার মধ্যেই রাখতো খেলাটাকে, শুধু ওর রেডারটাকে ঘুরিয়ে দিত। কেন না, অফ স্ট্যাম্প ওখানে কাভারে, এক্সট্রা কাভারে ফিল্ডার রেখে দিয়েছে, দেখছি মিডনটা খালি বা ওয়াইড আর মিডন হয়ে আছে। বোলার মানে স্টাম্পস, আম্পায়ার বোলার যাই বলুন না কেন, ওই স্টাম্পসের থেকে মিডন, ফাইনার মিডন না, কাছে না, ওয়াইডার করে রাখা আছে, একটু মিড উইকেটের দিকে আছে। তখন ও স্ট্রেট ডাইভে চলে গেল। ওই যে স্ট্রেট ডাইভটা খেললো, ওই স্ট্রেট ডাইভটাই কিন্তু অনেক সময় দেখবেন, অনেক স্ট্রেট ডাইভ এমনও করে যেটা কিন্তু হাফ ভলি না, একটু অন দ্য রাইজে স্ট্রেট ডাইভ মারলো, সেই অন দ্য রাইজ বলটা কিন্তু ও মারলো হচ্ছে জাস্ট নিজের পুরো ফিজিক্যাল রেডারটাকে ঘুরিয়ে দিল। আর এগুলো আমার কথা না, এগুলো সচিন তেন্ডুলকর নিজের মুখ দিয়েই বলেছে যে হাউ হি অ্যাডজাস্টেড টু দিস সর্ট অফ। সো তখন যখন যেহেতু ওর খর্বকায় ছিল, 5.5 ফুট হাইট সচিনের, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে ছোটোবেলা থেকে আমরা সবাই যেটা শিখে এসেছি, ও শিখেছে যে ওর টিপ অফ দ্য টোতে গিয়ে একটা বলের ওপরে গিয়ে খেলতে হয় বলটাকে। তো এবার যখন অস্ট্রেলিয়াও খেলছে, বলের ওপরে গিয়ে গিয়ে সবসময় খেলা সম্ভব হচ্ছে না, কারণ এইরকম হাইটে বল চলে আসছে ওর জন্য, যেহেতু ও হাইটে ছোট, সেহেতু অনেক বল ওর এরম হাইটে চলে আসছে। এবার যখন এরম হাইটে চলে আসছে, হি হ্যাজ দ্য অপশন অফ লিভিং ইট। তো সচিনের খাতায় একটা বলের ফার্স্ট কাজই হচ্ছে বলটাকে মারা, তারপরে হচ্ছে বলটাকে ডিফেন্স করা, তারপরে হচ্ছে বলটাকে ছাড়া। মানে ও এই লজিকে খেলতো যে আমার লাস্ট অপশন হবে লেট ইট গো। যে যখন আমি দেখবো যে এই বলটা, আসলে এটা এটা একটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার, পয়েন্ট 0.4 অফ আ সেকেন্ড, একটা সেকেন্ডে মানে কি বলবো, মানে 0.44% অফ 0.4 সেকেন্ড অফ টাইমে সে ওই সিদ্ধান্ত নিচ্ছে যে এই বলটা আমি উঠে গিয়ে খেলে দেবো নাকি ছেড়ে দেবো। আর 140-45 কিলোমিটার পার আওয়ারে বলটা আসছে। তো যখন ওই উঠে গিয়ে দেখছে যে টিপ অফ দ্য টোতে গিয়ে বলটা পেলাম না, তখন ও ছেড়ে দিল বলটাকে। এইটা ও গোড়ার দিকে অনেকদিন করেছে। তারপরে ও ডিসকভার করলো যে যদি ট্রু বাউন্স থাকে, যেটা কিনা অস্ট্রেলিয়া থাকে, সাউথ আফ্রিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, তো যদি আমার ট্রু বাউন্স থাকে, তাহলে আমি এটা একটা স্কোরিং অপরচুনিটিতে কেন বদলাবো না? কারণ ইফ আই এম লেটিং দ্য বল গো, ইফ আই এম লিভিং দ্য বল, সেটা কেন করছি না? আমি এটাকে ম্যানেজ করতে পারবো না বলে, ওই যে শটটা আমি এখান থেকে সামনের দিকে খেলতে পারবো না, কারণ বলটা অন দ্য রাইজ আছে, আমার এখানে চলে এসছে অন দ্য রাইজ। সো আর ওখান থেকে যেহেতু অফ স্টাম্পের বাইরে বলটা, সেহেতু ওখান থেকে হুক পুল করা যাবে না, তো আমার ছেড়ে দিতে হবে। তো তখন ও ওই শটটা খেলা শুরু করলো, যেটা হচ্ছে ওই র্যাম্প শটের মতো। দেখছি যে টেস্টের সব সামনের ফিল্ডারগুলো রয়েছে, মানে স্লিপ টিপগুলো রয়েছে, টেস্টে খুব একটা থার্ড ম্যান থাকে না, দেখবেন খেয়াল করে। তো যেহেতু থার্ড ম্যান থাকে না, একবার স্লিপসের ওপর দিয়ে বল পার করে দিলেই 4টে রান। সো হি ডেলিবারেটলি স্টার্টেড প্লেয়িং ওই বলের তলায় গিয়ে মারাগুলো শুরু হলো, বলের তলায় গিয়ে মেরে বলটাকে স্লিপের ওপর দিয়ে বার করে দেওয়া।
4টে রান। সো নাম্বার 1 রিস্ক ফ্রি, কারণ পেছনে কোনো ক্যাচার নেই। নাম্বার 2 4টে রান, হাইলি রিওয়ার্ডিং। নাম্বার 3 হি নোজ হিজ গেম, ঠিক আছে? সো এবং সেটাও ব্রেটলিকে মেরেছে, শোয়েব আখতারকে মেরেছে, বহু লোককে মেরেছে, অনেক অনেক বোলার, ইংল্যান্ডের বোলারদের মেরেছে। সো হি কনভার্টেড দ্যাট টু আ স্কোরিং শট। ততক্ষণ মেরে গেছে যতক্ষণ থার্ড ম্যান নিয়ে এসছে। থার্ড ম্যান যখন এসে গেছে, থেমে গেছে। ধরুন থার্ড ম্যান আনলো, তো আবার ওই সুইচ অন সুইচ অফ। সো রমাকান্ত আচরেকরের সব থেকে বড় বিরাট কাজ যেটা রমাকান্ত আচরেকর করেছিলেন সচিনের লাইফে, সেটা হচ্ছে সচিনকে আমূল পরিবর্তন করে দেওয়া। কাভার ড্রাইভটাকে পিছনে গিয়ে ফিনিশ কর, হচ্ছে না, কাভার ড্রাইভ পেছনে গিয়ে ফিনিশ কর, এসব কিন্তু করতে যায়নি। সচিনকে নর্মাল খেলাটা দেখতে দিয়েছে। আই থিঙ্ক হি ওয়াজ ফলোয়িং দ্য কোচিং প্যাটার্ন অফ হোয়াট টু ডু অ্যাজ অপোজ টু হাউ টু ডু। সো এই দুটো তিনটে গল্প আমার মাথায় এলো বলে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যে আলটিমেটলি ইটস অ্যাবাউট হাউ মেনি ম্যাচেস ইউ হ্যাভ প্লেড, কে কটা ম্যাচ খেলেছে। এই যারা যারা বড় লেভেলে পারফর্ম করছে, ধরুন যে কটা ছেলে পিলে খেলতে এসছে দেশে, সবাইকে বলছে এরা অনেক ম্যাচ খেলে এসছে, বহু খেলা খেলেছে। হ্যাঁ, অনেক ম্যাচ খেলে এই যে যারা ইন্ডিয়ান টিমে খেলে, অনেক ম্যাচ খেলে খেলে, তাই তো? তো এই অনেক ম্যাচ খেলাটা খুব দরকার, অনেক ম্যাচ খেলাটা খুব দরকার। শুধু গেলাম নেটে গিয়ে চলে এলাম বাড়িতে, ওই দিয়ে ক্রিকেটটা হবে না। ক্রিকেটটা কিন্তু অনেক ম্যাচ খেলতে হবে। সে যে ধরনেরই ম্যাচ খেলুন না কেন, ম্যাচ অনেক খেলতে হবে। কারণ ম্যাচ শেখায় হচ্ছে রিয়েল টাইম ডিসিশন মেকিং, আদার দ্যান প্লেয়িং এ শট, তাই না? কল করতে শেখায়। মুখ বোবা হয়ে খেলে যাচ্ছে, ইয়েস নো কোনো কল নেই। একটা বল খেললাম, পয়েন্টে গেল, ও দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে, বা ও চলে এসছে, কোনো কথা বলছে না, কোনো কল নেই, ইয়েস নো ওয়েট, কী করে বলবে? প্র্যাকটিস তো নেই, কারণ তো শুধু নেটে ব্যাট করছে। ওটা তো ম্যাচে করলে তবে হয়, ঠিক আছে? তো এইবার বারবার ধরেই এটা মাথায় আসে, আজকে আমি ভাবলাম আপনাদের শেয়ার করি। ভালো থাকবেন। জাস্ট ট্রাই অ্যান্ড চেঞ্জ দ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস গেম। আমার এই পুরো প্রচেষ্টাটা হচ্ছে যে দেখুন, বাংলা মানে খেলাধুলার মানচিত্রে বাংলা কোথাও নেই, কোথাও নেই। সুতরাং যে লেভেল অফ ফোকাস এখন বাংলা ক্রিকেটে রয়েছে, এর থেকেও যদি বাংলায় থেকে ভালো প্লেয়ার না উঠে আসে, তাহলে সেটা হবে খুব মানে দুর্ভাগ্যের। হ্যাঁ, আপনারা যদি দেখেন হকি চিরকাল পাঞ্জাবিরা আগেও ভালো হকি খেলতো, এখনও ভালো হকি খেলে। ওটা কিন্তু ওরা ধরে রেখেছে, তাই না? নর্থ ইস্ট বক্সিংয়ে ভালো ছিল, ওয়েট লিফটিংয়ে ভালো ছিল, চিরকালই ভালো ছিল। ওরা কিন্তু ওরা ধরে রেখেছে। ওদের ওই এখন আর কেউ নেই নর্থ ইস্ট থেকে বক্সিং করার মতো, এরকম তো নেই, বা ওয়েট লিফটিংয়ের মতো। আবার সাউথ দেখুন, অ্যাথলেটিক্সটা ধরে রেখে দিচ্ছে। এই পিটি ঊষা, কবেকার পিটি ঊষা 1984 লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্সে 4th হয়েছিল 0.1 অফ এ সেকেন্ডের জন্য। সেই পিটি ঊষা 1984। তারপরে হলো অঞ্জু ববি জর্জ, লং জাম্পার ছিলেন। তারপরে পরবর্তীকালে এলো অশ্বিনী নাচাপ্পা। এবং এই করতে 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 এখনও দেখুন সব সাউথের ছেলেরাই ইয়ে খেলছে। ব্যাডমিন্টনও দেখুন তাই, যে কবে প্রকাশ পাড়ুকর, তারপরে পুল্লাইয়া গোপীচাঁদ, তারপরে পিভি সিন্ধু। সো সবাই কিন্তু যে যার ক্রীড়া পরম্পরাটা ধরে রেখেছে। কিন্তু আমাদের কি হলো? আমাদের 11টার মধ্যে 10টা ছেলে, ইন্ডিয়ান টিমের 11টার মধ্যে 10টা ছেলে ছিল ইন্ডিয়ান, মাফ করবেন বাঙালি। বাঙালি, এরকম ধার করা বাঙালি না, বঙ্গভূমির ভূমিপুত্র বাঙালি। টুলুদা, সুদীপ চ্যাটার্জি, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, কমটন দত্ত, বিদেশ বসু, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, এরকম বলে যাবো সারাদিন ধরে, বলে সত্যজিৎ চ্যাটার্জি, বলে যাবো প্রচুর এরকমভাবে, ঠিক আছে? তারপরে অতনু ভট্টাচার্য গোলকিপার, এশিয়ান অলস্টার টিমে গোলকিপার হয়ে গেল। সো দিস ওয়াজ বেঙ্গল। এখন দেখুন বাংলা ফুটবল কোথায় গেছে, তাই না? তো বাংলার যেটা পরম্পরা ছিল ফুটবল, সেটা ধরে রাখতে পারলাম না আমরা। বাংলার পরম্পরা ছিল টেবিল টেনিস, ধরে রাখতে পারলাম না। তীরন্দাজি ধরে রাখতে পারলাম না। শুটিং ধরে রাখতে পারলাম না। এনিওয়ে, যাকগে, সে অন্য প্রসঙ্গ। ভালো থাকুন সবাই। সো গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, ডোন্ট ওভার কমপ্লিকেট দ্য গেম। ক্রিকেটটা হচ্ছে অল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ টু ডু, হ্যাভ দ্যাট ক্ল্যারিটি ইন মাইন্ড, কী করতে হবে আমাকে, ঠিক আছে? আর বুকে বল লাগে, অনেকটা মেন্টাল গেম। যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, আন্ডার প্রেশার ভারতীয়রা পারফর্ম করতে পারে না, বিকজ দে আর নট এক্সপোজ টু
দিস প্রেশার গেমস খেলতে হয়, ওই খেলতে খেলতে দেখবেন কোনো খেলাটা প্রেশার গেম। এই যে আজকে FIH হকিতে যেখানেই প্রেশার তৈরি হয়েছে সেখানেই ইন্ডিয়া হারলো। আর্জেন্টিনার কাছে হারলো, 5-3 গোলে হেরেছে। তারপরে ওটা ডু অর ডাই ম্যাচ, মানে যে জিতবে সে সেমিফাইনাল চলে যাবে, সেটাই হারলো। আবার ধরুন আবার একটা ম্যাচে হারলো ইয়ের কাছে, ডেনমার্কের কাছে, সরি হল্যান্ডের কাছে। মেয়েরাও একটা ম্যাচ জিততে হতো, অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করলো ঠিকই 0-0, কিন্তু ওটা জেতার দরকার ছিল, এই ম্যাচটা পারলো না জিততে। সো আন্ডার প্রেশার পারফরমেন্স করতে শেখাটা খুব প্রয়োজন, নইলে কিন্তু ক্রাম্বল হয়ে যাবে, এটা বুঝতে হবে আপনাদের। আর সেটা আসে একমাত্র যদি আপনারা রেগুলার ম্যাচ খেলেন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন সবাই।